তোমার জন্য আমি কিছু কেনাকাটা করেছি, বসো দেখাই। হাতটা আলগোছে ছাড়িয়ে নিল নাহিদ, তবে বসলো চুপচাপ। মিথিলা খেয়াল করলেও ধরা দিল না। নিজের মতো ব্যস্ত হয়ে একের পর এক ব্যাগ মেলল সামনে। 2 বছরের প্রেমে নাহিদকে একটা সুতো দেয়নি সে। সেখানে আজ প্রথমবার দুটো শার্ট, একটা ঘড়ি, সানগ্লাস কিনে এনেছে। অথচ সে ছেলে ফিরেও দেখলো না, বিরস চিত্তে অন্য কোথাও চেয়ে রইল। মন মস্তিষ্ক সবটাই অকেজো নুহার চিন্তায়। মেয়েটা কাঁদছিল তখন, এখন কি করছে? ঠিকঠাক খাচ্ছে তো? নাহিদ কি সব ভুলে আরেকবার যাবে? নিজের হাতে চোখের জল মুছিয়ে বলবে, আমার শোকে এত কান্না কিসের আপনার? খেয়ে নিন তো। উদাস নাহিদকে দেখে মিথিলার হাসি মুছে গেল, বাহু ঝাঁকিয়ে বলল। কি হলো, দেখো কি কিনলাম। নাহিদ নড়ে উঠল ঠিকই, তবে ধ্যানের ফিতে ছেড়েনি। মনের কথা জিহ্বা ফসকে বেরিয়ে এলো। নোহা খেয়েছে? মিথিলা থমকে যায়, চোখের চাহনিতে হতবুদ্ধি ভাব। নিজের কথায় নাহিদ নিজেও ভড়কে গেল কিছু। অপ্রস্তুত ভাব লুকাতে চটজলদি চোখ নামালো সে, কিন্তু মিথিলা শান্ত থাকতে পারেনি। চটে আসা মেজাজে হতবাক আওড়ালো। নাহি, তুমি নোহাকে নিয়ে ভাবছো? আমি তোমার জন্য কত কিছু কিনে আনলাম আর তুমি পড়ে আছো ওই মেয়েটাকে নিয়ে। তার মানে আমি ঠিক, নোহার সাথে তোমার কিছু চলছে? কি চলছে তোমাদের, বলো কি চলছে। নাহিদ চসূচক শব্দ করলো, খুব আস্তে বলল। নোহা কি খেয়েছে? চেঁচিও না প্লিজ, এখন এসব ভালো লাগছে না আমার। অনুনয় দমল না তরুণী, বরং জ্বলে উঠল স্ফুলিঙ্গের নয়। ভালো লাগছে না মাই ফুট? আমার সামনে বসে অন্য একটা মেয়েকে নিয়ে তুমি ভাববে, আর আমি তোমার ভালো লাগছে না বলে চুপ করে থাকবো? আমার প্রশ্নের উত্তর দাও নাহিদ। নোহার সাথে তোমার কেমন সম্পর্ক? কেন ওকে নিয়ে এত কনসার্ন তুমি? আমার বন্ধু মিথিলা, বন্ধুকে নিয়ে তো বন্ধু কনসার্ন হবে। আল্লাহর দোয়াই একটু আস্তে কথা বলো, চারপাশে মানুষ শুনবে। শুনলে শুনবে, তারা জানুক তুমি আমাকে ঠকাচ্ছ। একদিকে আমাকে আশায় রেখেছো আর অন্যদিকে ওই মেয়ের প্রতি। নাহিদ বসা থেকে দাঁড়িয়ে গেল, শান্ত তবে কড়া কণ্ঠে বলল। বারবার ওই মেয়ে করবে না। ওর একটা নাম আছে। ছোট হলেও তাকে সম্মান দিয়ে কথা বলা একটা মানুষের বদ্ধতা মিথিলা। আশা করি বিদেশে গেলেও এতটুকু বদ্ধতা এখনো বিসর্জন দাওনি। মিথিলা তাজ্জব হয়ে বলল। তুমি নোহার জন্য আমার সাথে এভাবে কথা বলছো নাহিদ? কই, আগে তো এরকম করনি। কোনোদিন আমার হ্যায়ের বিপরীতে চোখ তুলেও না বলতে শুনিনি তোমাকে। তাহলে হঠাৎ তো পাল্টালে কেন? নোহার জন্য, তাই না? নাহিদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সব দিকে শুধু নুহা, তার মাথায় মনে চিন্তায় চেতনায় মিথিলার প্রশ্নে। শুধু নুহা নুহা আর নুহা। এসবের মাঝে নিজের মেজাজ ধরে রাখা দুঃসহ হয়ে পড়ল। অতিষ্ঠতায় চেঁচিয়ে উঠল সে। হ্যাঁ হ্যাঁ, নুহার জন্য, সব নুহার জন্য। আমি পাল্টে গেছি নুহার জন্য, শ্বাস নিচ্ছি নুহার জন্য, যা করছি সব নুহার জন্য। কেন জানো? কারণ ওর সাথে আমার গভীর প্রেম। কি শুনতে চাও তুমি মিথিলা? আমি ওকে ভালোবাসি কি না? হ্যাঁ বাসি। ও আমার কে? ও আমার বউ। পেয়েছে উত্তর, হয়েছে শান্তি। ফর গড সেক মুখটা বন্ধ রাখো এবার। মিথিলা স্তব্ধ নির্বাক, কিছুক্ষণ হাঁ করে নাহিদের ফর্সা মুখে চেয়ে রইল। বিহবল আওড়ালো। এত কথা শিখেছো তুমি নাহিদ? এত কিছু বললে আমাকে। সত্যি অবাক না হয়ে পারছি না। নোহা তাহলে ট্রেনিংটা তোমায় ভালোই দিচ্ছে। নাহিদ ক্লান্ত কণ্ঠে বলল। বারবার ওকে টানবে না মিথিলা। কেন, খারাপ লাগে বুঝি? তার স্পষ্ট জবাব। হ্যাঁ লাগে। তাই? এত ভালোবাসা? হ্যাঁ। একটু আগের কথাগুলো রাগের বশে বললেও এই উত্তর আপনা আপনি বেরিয়ে এলো তার। নাহিদ জড়বুদ্ধি হয়, হতভম্ব চোখ ফেলে মিথিলার উপর। স্তম্ভিত মেয়েটার নয়নজোড়া ছলছল করে উঠল। মুখের উপর বলা কথা নিতে না পেরে একটা ছুটে ঘর ছাড়ল সে। নাহিদ বিধ্বস্ত চিত্তে ধপ করে খাটে বসে পড়ল, হতাশ গলায় বলল। আমি এটা কেন বললাম? নোয়াকে ভালোবাসি কেন বললাম আমি? ওদিক থেকে কোনো উত্তর আসেনি, তবে ছেলেটার অনুশোচনা হলো। ভাবলো রাগ করে মিথিলাকে একটু বেশি বলে ফেলেছে। সদ্য সংসারচ্যুত মেয়েটা, হয়তো মন মেজাজ ঠিক নেই, কি বলতে কি বলেছে। ও একটু মাথা ঠান্ডা রাখলেই পারত। এই সময় সহানুভূতির বদলে এত কড়া কড়া কথা শোনানো উচিত হয়নি ওর। নাহিদ তড়িৎ উঠে এলো, এক প্রস্থানে দুই কাজ সারতে। মিথিলার ব্যাপারটা সামলানো হবে, আর ওই আরের পরেরটুকু সে আর উচ্চারণ করতে চাইল না। মিথিলা হুট করে বলছে আজকে ঢাকা ফিরে যাবে। না, ওকে বলেনি। মায়ের সাথে ফোনে কথা বলার সময় শুনেছে। তার উপর কাঁদছেও, চোখ মুখ ডুবু ডুবু জলে।
যে কান্নার তোর দেখে নুহা নিজের কান্না ভুলে গেল। সকাল থেকেই তার কিছু ভালো লাগছে না, চারিপাশ শুধু বিষণ্ণতায় মোড়ানো, তার মধ্যে আবার এসব। কি হয়েছে বুঝতেও পারছে না। এই তো হাসতে হাসতে শপিং এ গেল, আবার ফিরল কেঁদে কেঁদে। ব্যাপারটা কি? ও অনেকক্ষণ দাঁড়িয়ে রইল পাশে। মিথিলা যা যা কিনেছে নাক টেনে টেনে ব্যাগে ভরছে সেসব। এমনিতে তো জামা কাপড় আনেনি, যতটুকু ওই আজকের কেনা। কিন্তু কাঁদছে কেন এমনি? যার জীবনে মিস্টার ঢ্যাঁড়সের মতো মানুষ আছে, চোখের জল তাকে ছুতে পারে কখনো? কৌতূহলে টিকতে না পেরে কাছে এলো নুহা, কাঁধে হাত রাখলো। তুরন্ত হাতটা ঝাড়া মারল মিথিলা। খবরদার, আমাকে ছোবে না। নুহা আকাশ থেকে পড়ল। বুঝতে না পেরে বলল, এভাবে কথা বলছো কেন? কি করেছি আমি? কি করেছো? আমার থেকে আমার নাহিদকে কেড়ে নিয়ে আবার জিজ্ঞেস করছো কথাটা? লজ্জাও করছে না? নুহা আশ্চর্য হলো, কোটরে ফেল ফেলে বিস্ময়। এমএ পাগলের মতো কি বলছে এসব? এই তো সকালে শুনলো নাহিদের সাথে মিল হয়েছে। তাহলে? মিথিলা চোখ মুখ লাল করে বলল, অসভ্য মেয়ে। কেন এত ছেলে থাকতে তোমার নাহিদের উপরেই গলে পড়তে হবে কেন? ও আমাকে ভালোবাসে জেনেও কি করে ওর পেছনে পড়ে থাকো তুমি? সামান্য লজ্জাও নেই? এত বেহায়া তুমি? নাহিদ আজ প্রথমবার আমার সাথে উঁচু গলায় কথা বলেছে শুধু তোমার জন্য। নুহা, কি দেখিয়ে পটিয়েছো ওকে? রূপ তো তেমন নেই, তাহলে শরীর? পাশাপাশি থাকো, আবার মাঝে মধ্যে একা ফাঁকা বাসায় কতবার এনেছো ওকে। নুহার ব্রহ্মা তালুতে রাগের আগুন দাউ দাউ করে উঠল। কারো কথা শুনে নেতিয়ে থাকার মেয়ে সে নয়। পোক্ত জবাব দেবে পূর্বে পেছন হতে চেঁচিয়ে উঠল কেউ। মিথিলা, এক চিৎকারে কেঁপে উঠল ওরা। ত্রস্ত ফিরল সেথায়। নাহিদ লম্বা পায়ে এগিয়ে এলো, দাঁড়ালো নুহার পাশে। শিথিল চিবুকে নম্রতা নেই, ভীষণ অবিশ্বাস নিয়ে বলল, সি সি মিথিলা, আমি ভাবতেও পারছি না এই কথাগুলো তুমি বললে। নিজের কানে না শুনলে তো বিশ্বাসই হতো না। নুহার লজ্জা নিয়ে প্রশ্ন তুলছো, আর তুমি? তোমার লজ্জা করলো না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এমন নোংরা কথা বলতে? মিথিলা অচিরে চুপসে গেল। ততমত ভাবটা জেকে বসলো মুখে। নাহিদ আবার এই সময় এখানে এসেছে কেন? অপ্রস্তুত চিত্তে ঘন ঘন ঠোঁট চোবালো জিবে। সাফাই দিতে হা করবে থমকালো কঠোর গলায়। তোমার সাহস কি করে হয় ওকে এসব বলার? তুমি কি ভেবেছিলে মিথিলা, টাকার জন্য অন্যের কাছে যাবে, তারপর ফিরে এসে মিথ্যাবেলা কান্নাকাটি করলেই ব্যাস? আবার তোমার হাতে পুতুল হবে নাহিদ? সব কি এতটাই সহজ মিথিলা? পরপরই তার কণ্ঠ বুঝে এলো, বলল, তোমাকে আমি নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি তা ধরে রাখতে পারোনি। আমার ভালোবাসাকে দু পায়ে ঠেলে দিয়ে অন্য কাউকে বেছে নিয়েছিলে। তখন কি একবারও আমার কথা ভেবেছ আমি কষ্ট পাবো, কি নিয়ে বাঁচবো? আদৌ ভেবেছিলে সব? ভাবনি। তাহলে আজ যদি নুহার সাথে আমার কিছু থেকেও থাকে, তা নিয়ে ওকে চার্জ করার তুমি কে? হু আর ইউ? মিথিলা কিং কর্তব্য বিমূঢ়। নাহিদকে আজ বড্ড অচেনা লাগছে। এই নাহিদকে তো সে চেনে না। এত শক্ত কথা, এমন কঠিন চাহনি ছেলেটার হলো কবে? মুখোমুখি দাঁড়ানো নুহার দিকে এক পল চাইল সে। মেয়েটা ততোধিক বিহবলিত হা করে নাহিদকে দেখছে। যেই চাহনিটায় মিথিলার রাগ হলো, জ্বলে উঠল শরীর। হতবাক চিত্ত আড়াল করে মুখ খুলল পরপরই। চার্জ করছি কারণ তুমি আমাকে ভালোবাসো। একজনকে ভালোবাসার কথা বলে আরেকজনকে নিয়ে থাকতে তুমি পারো না নাহিদ, এটাকে ঠকানো বলে। নাহিদ পাল্টা জবাব দিল, তোমার কোথাও ভুল হচ্ছে মিথিলা। আমি কিন্তু তোমাকে বলিনি আমি তোমায় ভালোবাসি। তার মানে? মানে আমি তোমাকে ভালোবাসতাম, বাসি না। অমনি মিথিলার শরীর এক পা পিছিয়ে গেল, নিস্তব্ধ আওড়ালো। কি? তাহলে তাহলে যে সকালে আমার মাথায় হাত রাখলে, বললে আমি আছি, সেসবের মানে কি? নাহিদের চোখে মুখে বিস্তর অগ্নিশিখা। শুভ্র মুখটা লাল কাটকাট, বলল, মানে তেমন কিছুই না। তুমি কাঁদছিলে তাই একজন মানুষ হিসেবে সান্ত্বনা দিয়েছি। তার অর্থ তো এটা নয় যে আমি তোমায় বলেছি তোমাকে ভালোবাসি বা বিয়ে টিয়ে করে বাচ্চার বাবা হয়ে যাব। আমি তোমাকে ভালোবাসতাম মিথিলা, খুব ভালোবাসতাম। আমাকে এভাবে ঠকানোর পরও বাসতাম। কিন্তু এই ভালোবাসা তুমি নিজের হাতে শেষ করেছো। কখন করেছো জানো? আজ সকালে। অতগুলো মিথ্যে বানিয়ে বানিয়ে বলে আরেকবার প্রমাণ করেছো তুমি আসলে বিশ্বাস করার যোগ্যই নাও। মিথিলার স্তম্ভ মুখটা ভেবাচাকা খেল, ঢোক গিলল শঙ্কিত চোখে। নাহিদ এ নিরস হেসে বলল, আমি বোকা গাদা সব, কিন্তু কোনটা ভালোবেসে বাধ্য হয়ে ছেড়ে যাওয়া আর কোনটা টাকার লোভে ছেড়ে যাওয়া এতটুকু বোঝার মতো জ্ঞান আমার আছে। তুমি আমার জীবনে প্রথম নারী, সেজন্য তোমার প্রতি আজও আমার একটা সফট কর্নার আছে মিথিলা। তোমার চোখের পানি আজও আমার খারাপ লাগার কারণ। কিন্তু তাই বলে এটা ভেবে ফেলো না আমি আবার তোমার ফাঁদে পা দিচ্ছি।
বিশ্বাস করো, যদি সত্যি তুমি তোমার বাবার জন্য বাধ্য হয়ে আমাকে ছাড়তে, আমি নিজে সারাটা জীবন তোমার অপেক্ষা বিলিয়ে দিতাম। কিন্তু তা তো নয়, তুমি লোভের বশে চেয়েছিলে আমায়, তাই তোমাকে আবার আমার মন ভাঙ্গার দ্বিতীয় সুযোগ দেব না মিথিলা। মিথিলা বিমূর্ত বাকরুদ্ধ অস্পষ্ট আওড়ালো। নাহিদ, এত কথা আমি তোমাকে বলতাম না, কখনই বলতাম না, কোনো অভিযোগও করতাম না, যদি না আজ তুমি নুহাকে এভাবে অপমান করতে। আমি আর কত ঠকবো বলতো? একটা কাদার দলা অব্দি আচার খেতে খেতে শক্ত পিণ্ড হয়ে যায়। সেখানে আমি তো মানুষ, রক্তে মাংস গড়া মানুষ। একবার তোমাকে মন দিলাম, আর তুমিও যেভাবে টুকরো টুকরো করে দিলে, বহু কষ্টে এই মন আমি জোড়া লাগিয়েছি। আমার আর এত স্পর্ধা নেই তোমাকে ফিরতে সুযোগ দেওয়ার। তাহলে আমি কি করব? ফিরে যাব? তবে তুমি খুশি হবে? সেটা তোমার ব্যাপার, নিজেরটুকু তো তুমি অনেক ভালো বোঝো, এবারও বুঝবে আশা করি। পরিষ্কার জবাব মিথিলার আরেকটা ধাক্কা। নাহিদ বড্ড শান্ত মানুষ, কখনো রাগ করতে দেখেনি। শান্ত মানুষগুলো হঠাৎ রেগে গেলে খুব ভয়ানক লাগে বুঝি। মেয়েটার চোখের মাঝে অবাধ বর্ষা নিয়ে বলল। বুঝেছি, এসব তুমি শেখাচ্ছ নুহা, তাই না? হতচেতন মেয়েটা নড়ে উঠল। কথা শুনতে পায়নি, চাইলেও এমন ভাবে কিছু বলার আগে জবাব দিল নাহিদ। ও আমাকে কিছু শেখায়নি, যা বলেছি বলেছি। ও আমাকে কিছু শেখায়নি, যা বলেছি বলছি সব আমার জীবন থেকে, জীবনের অভিজ্ঞতা থেকে। তারপর নুহার হাত ধরল সে। ওই তুলতুলে মুঠোয় নিজের অমসৃণ মুঠো গাঁথল। মেয়েটা চমকালো, থমকে দেখলো সে হাত। নাহিদ বলল। নুহা অন্তত তোমার মতো নয় মিথিলা, যে একটু ভালো থাকার আশায় আমাকে ছেড়ে দেবে। তুমি যখন আমায় পুরো নিঃস্ব করে রেখে গেছিলে, তারপর প্রথম আমি মন থেকে কবে হেসেছিলাম জানো? নুয়ার সাথে দেখা হওয়ার পর। ওর সাথে কথা বললে আমার মনে হতো আমার কোনো দুঃখ নেই, কোনো বিষণ্ণতা নেই, আমি চিরসুখী একজন মানুষ। তাই ওকে নিয়ে যদি আমি ভালো থাকতে চাইও, এতে দোষের কিছু নেই। পৃথিবীতে সবাই ভালো থাকতে চায়, তুমি চেয়েছো, আমিও চাই। আমি যেমন তোমার আর তোমার বরের মাঝে তৃতীয় ব্যক্তি হতে যাইনি, তুমিও এসো না। সময় আছে, সুযোগ আছে, মনের সব কালি পরিষ্কার করে নতুনভাবে বাঁচো। মিথিলা প্রহৃত টইটুম্বুর জল মাখা নয়ন জোড়া মেলে রাখলো দুজনার হাতের দিকে। নুহারও একই দশা। মেয়েটা স্তম্ভিতের তোরে কথা বলতে পারছে না। মিথিলা অসহায় চোখে ফের নাহিদের দিকে চায়, যদি একটু মায়া হয় তার। কিন্তু সে মানুষ আশ্চর্যভাবে নিজেকে প্রস্তর করেছে আজ। অনীহার তোপে একবার দেখলো না তাকে। মিথিলা আহত শ্বাস টানলো। এই পরিস্থিতির জন্য তো সে নিজেই দায়ী। কি করবে, কি বলবে? নাহিদ তো আর ওর হাতের মুঠোয় নেই। কাঁধ ব্যাগটা তুলে চুপচাপ বেরিয়ে গেল। মেয়েটা মনে হলো জীবনের যুদ্ধে গো হারান হারা এক অবলা সৈন্য সে, যেখানে প্রতিপক্ষ নুহা আর ট্রফি স্বয়ং নাহিদ। ঠিক জয়ের শেষ সীমায় এসে নুহা সেই ট্রফি ছিনিয়ে নিয়ে গেল। চারিপাশে দর্শকের হাততালি, নুহার হাসিতে উজ্জ্বল মুখ। আর মিথিলা মিথিলা শুধু আর্ত চোখে দেখলো সবটা। বুকের ভেতর পরাজয়ের এই উত্তালতা চাপা দিয়ে আজীবনের মতো হয়তো চলে গেল সে। নুহা তখনও ঠাই দাঁড়িয়ে, একবার হাত দেখছে, একবার নাহিদের মুখ। এতক্ষণ যা শুনলো, যা ঘটলো, সেসব সত্যি নাকি স্বপ্ন? ঘুম থেকে উঠলে আবার ভেঙে যাবে না তো? মিথিলার প্রস্থান পথ দেখে দীর্ঘশ্বাস ফেলল নাহিদ। পাশ ফিরতেই দেখল নুহা ঠোঁট ফাঁকা করেছে। বিহবল চাহনি জোড়া অনুসরণ করতেই হাতটা ছেড়ে দিল। এতক্ষণে শক্তপোক্ত মুখায়বে রাতারাতি জড়তা এসে ভিড়ল। কিন্তু তাও নাহিদের চোখ সরে না, পাতা নড়ে না। দুজন দুজনের দিকে কিছুক্ষণ নিশ্চল চেয়ে থাকে। সময় কাটলো, মুহূর্ত পেরোলো। রয়ে শয়ে কথা বলতে চাইল নাহিদ, কিন্তু নুহা শুনল না। সেদিনের মতোই আজকেও আচমকা ঝাঁপ দিল বুকে। নাহিদের পিঠ শক্ত হয়ে যায়। দুধ সাদা সফেদ স্রোত কলকল করে বুকে। অন্তপটে কি আশ্চর্য কাঁপন। নুহা শক্ত করে ধরেছে। পেলো ভাতের বাঁধন বড্ড দৃঢ়। ফুপিয়ে কেঁদে কেঁদে বলল। এত ভালোবাসেন, তাও শুধু শুধু কষ্ট দিলেন কেন আমায়? আর আপনাকে ছাড়ছি না নাহিদ, এই যে ধরেছি, পারলে গিয়ে দেখান তো। ভেজা কণ্ঠে মেয়েটার নিপাত অভিমান। ঋণঋণে এই কণ্ঠের মায়ে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ল নাহিদ। মোহ নেই, আকর্ষণ নেই, কিন্তু কোনো অলিকটানে তার মনে হলো নুহাকে বুক থেকে সরানোর সাধ্য নেই। অজান্তে কিংবা অহেতুক মৃদু হাসল নাহিদ। অপেক্ষার এক বিস্তর অন্ত দিতে হাত তুলে নিজেও ধরল নুহাকে। দুটো দেহ মিশে যায়, চুকে যায় সব দূরত্বের সুর। যার প্রমাণ রাখতে বলল সে। যাব না, আমার কুলহারা তরিটা যে শেষমেশ আপনার তীরে ডুবছে, এতটুকু বুঝতে আমি বড্ড দেরি করে ফেললাম।
জামশেদ আজ মন্ত্রণালয়ে যাননি। নিজ বাড়ির উঠানের একদম ডান দিকের কোনায় আরেকটা ছোট্ট একতলা বাড়ি আছে তার। অফিস হিসেবে ব্যবহার করেন এটাকে। খুব দরকারি কিংবা গোপন কাজগুলো এখানে বসেই সারেন। মাঝে মধ্যে এলাকার লোকজন এসে দেখা করে যায়। তবে ভদ্রলোকের আজ কাজে মন নেই। তীব্রর ব্যাপারটা সুরাহা না হলে শান্তি পাচ্ছেন না। কাল থেকে অনেকবার ওকে ফোন করেছেন কিন্তু রিসিভ হয়নি। এত গোয়ারে ছেলে, বাপকে বাপ বলে মানে না, সম্মান দেয় না। তিনি বিরক্ত হয়ে ফোন রেখে দিলেন। চোখের চশমা খুলে মাথা রাখলেন চেয়ারে। দু আঙ্গুলে ভ্রু দুটো ঘষলেন কবার। মাথাটা এত ব্যথা করছে। এই ব্যস্ততা, রোজকার ঝামেলা, অশান্তি নিতে নিতে দুদণ্ড শ্বাস ফেলার ফুরসত নেই। তাও যদি ছেলের মতিগতি নিজের সাথে মিলত। মন্ত্রীর ছেলে হয়ে রাজনীতির ধারে কাছে নেই। কোথাকার কোন মেন নেশায় গাজীপুরে পড়ে আছে, কিছু বলাও যায় না। দাঁতের মাথায় বিষ নিয়ে ঘুরে। একটা মাত্র ছেলে হওয়ায় যে জ্বালায় ভুগছেন জামশেদ, এই জ্বালা আর কারুর না হোক। তখনই সামনের দরজা ঠেলে ঝড়ের মতো কেউ একজন ভেতরে এলো। তটস্থ চোখে চাইলেন জামশেদ। তীব্রকে দেখে শশব্যস্ত সোজা হলেন আবার। তুমি এই সময়? তীব্র চোখ মুখ পাথুরে, বরফের চেয়েও শীতল তার স্বর। আবুলকে ডাকুন। জামশেদ বিভ্রান্ত, বুঝতে না পেরে বললেন, আবুলকে কেন? বলবো, আগে ডাকুন। ছেলের হাবভাব সন্দিহান। আবুলটা আবার কি করলো? দেখতে মিনমিনে হলেও বেশি বোঝার স্বভাব ওটার আছে। কিন্তু তীব্রকে তো চেনে জানে, তারপরে ওর ব্যাপারে মাথা ঘামানোর সাহস করেনি তো। মনের প্রশ্ন মনেই রাখলেন তিনি। কথা না বাড়িয়ে রিসিভার কানে গুজলেন, বললেন কাউকে। আমার রুমে এসো। তীব্র দাঁড়িয়ে আছে। জামশেদ বললেন, বসো। ও বসলো না। ঘাট ডলতে ডলতে দু এক পা পায়চারি করলো সামনে। জামশেদ তীক্ষ্ণ চোখে দেখলেন ছেলেকে। এত সুন্দর ছেলেটা, না স্বাস্থ্য, না উচ্চতা, না গায়ের রং, কোনো কিছুরই কোনো কমতি নেই। রাজনীতির মাঠে অল্প বয়সী ছেলেদের চেহারা ভালো হওয়া মানে সোনায় সোহাগা। ইস, একটু যদি এদিকে মন দিত ছেলেটা। তার ভাবনার মাঝে আবুল এলেন। দরজায় টোকা দিয়ে বললেন, আসবো স্যার? জামশেদ বললেন, এসো। তীব্র সহসা দাঁড়িয়ে যায়। বিলাই সাদা চোখের নিশানা হতেই ঘাবড়ে গেলেন আবুল। গতকাল পুষ্পিতাকে তুলে আনতে ভাড়া গুন্ডা পাঠিয়েছিলেন তিনি। না, তিনি নন, তবে যাদের ঠিক করেছিলেন ওরাই ওদের দল থেকে পাঠিয়েছিল। আবুল বলেছিলেন মেয়েটাকে তুলে এনে যা ইচ্ছে করতে, তবে লাশও যেন কেউ খুঁজে না পায়। অথচ তার অত আমোদ আয়োজন এক লহমায় ব্যর্থ হলো সব। যারা গেল ওরা কিছুই করতে পারেনি। কোনো এক অজ্ঞাত লোক এসে আচমকা হামলা করায় যান নিয়ে পালিয়ে এসেছে উল্টো। আবুল নিশ্চিত ওটা তীব্র ছিল না, তাই এই ব্যাপারে যথেষ্ট নিশ্চিত তিনি। তীব্র নির্ঘাত কিছু জানে না, কিছু টেরও পায়নি। আর পেলেও নিজের বাবাকে টপকে ওনাকে সন্দেহ করবে, প্রশ্নই আসে না কোনো। ঠোঁটে ফুরফুরে হাসি টানলেন আবুল। বিনয়ী গলায় বললেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কথায় দাড়ি পড়ল। সঙ্গে সঙ্গে দর ঘুষির তোপে থুবড়ে পড়লেন মেঝেতে। প্রকাণ্ড হক চকালেন আবুল। জামশেদও ভড়কে গেলেন কিছু। উঠে দাঁড়ালেন তড়াক করে। আর্তনাদ করে বললেন, এ কি কি করছো? তীব্র জবাব দিল না। গিয়ে আবুলের কলারটা খপ করে ধরল। পুঁটি মাছের মতো টেনে তুলল উপরে। আবুল ত্রাসে জুবুথুবু, হাঁটুতে অবাধ ভূমিকম্প। তীব্র একটা কথাও খরচ করলো না। শক্ত হাতের প্রহার বসালো পেটে। তলপেটের এক একটা ঘুষিতে আবুলের রুহ গলায় ঝুলে আসে, নাক দিয়ে রক্ত বের হয়। জামশেদের মাথা চক্কর কাটছে। কি করবেন না করবেন, কি করে থামাবেন তীব্রকে, সব মিলিয়ে আতপাগল দশা। তীব্র একের পর এক চর মারল, লাথি মারল। বিরতহীন হাত দিয়ে মারার পর টানতে টানতে নিয়ে ছুঁড়ে ফেললো দেয়ালে। আবুলের কপাল গিয়ে ঠুকলো সেথায়। ব্যথায় চেঁচালেন তিনি। মাথা ফেটে চামড়া ছিলে আসে। চশমার কাঁচ ভেঙে টুকরো হয়ে যায়। গোটা মানুষটাকে একটা ফুটবলের মতো ব্যবহার করলো তীব্র। একবার ধরলো, আবারও চুলল দেয়ালে। তারপর হিড়হিড় করে নিয়ে গেল জানালার কাছে। এসির জন্য থাই গ্লাস টানা। তীব্র একটা কপাট সরায়। ফাঁকা অংশে আবুলের ডান হাত রাখে। এপাশ থেকে জানালার গ্লাস জোরসে ঠেলতে সেটা তীরের বেগে আবুলের কবজি লুফে নেয়। হাড়শুদ্ধ থেতলে চুরমার করে আঙ্গুল। আবুল গগন বিদারী চিৎকার দিতে জামশেদের হুঁশ ফেরে। সচল মস্তকে ত্রস্ত ছুটে এলেন তিনি। আবুলের হাত কেটে রক্তের বন্যা বয়ে গেছে। সাদা টাইলস মেখে একাকার। তীব্র থেমে নেই। এত চিৎকার, এত কুকিয়ে ওঠা, কোনো কিছুতেই মায়া হলো না। নিজের কাজে মত্ত সে। হাতটা ওখানে চেপে রেখে একবার কাজ সরায়, পরপর ঠেলে দেয়। আবার প্রতিবার এসে এসে রুগ্ন কবজি পিষে দেয় ওটা। জামশেদ আটকাতে চাইলেন। পেছন থেকে ছেলেকে টানতে টানতে বললেন, ছাড়ো ওকে। মারছো কেন? বেয়াদব ছেলে। আমি বলছি না ছাড়ো। জামশেদ গাট্টা কোট্টা লোক, কিন্তু তীব্রকে এক চুলো টলাতে পারলেন না। শেষমেশ নরম করলেন স্বর, বাইরের কেউ শুনলে আমি ঝামেলায় পড়ে যাব তীব্র। অনেক মেরেছো, থামো প্লিজ। বাবা, অনুরোধ করছি তোমাকে। তীব্র কথা শুনলো এবার। মুঠো হাত ছাড়লো আবুলকে। লোকটা তখন নিজের ভেতরে নেই।
ব্যথায় যন্ত্রণায় গোটা শরীর বিবশ, ধপ করে নেতিয়ে ফ্লোরে পড়ে গেলেন। খুব খুব করে কাশিটায় মুখ দিয়ে রক্ত এলো, শুভ্র দাঁত লাল রঙে চোবানো। এই বয়সে এত আঘাতের ভার নিতে পারছে না শরীর, অথচ ওকে শ্বাস ফেলারও সময় দিল না তীব্র। নাকের ডগায় জুতোর প্রহার বসালো, ফের বলল ধমকে, সর এখান থেকে। আবুলের চিত্ত ছলকে ওঠে, ত্রস্ত গুটিয়ে 1 হাত দূরে সেটে যায়। জামশেদ রেগে আগুন হয়ে বললেন, রাস্তায় গুন্ডামি করেও স্বাদ মেটেনি তোমার, এখন আমার অফিসে এসে করছো? হয়েছেটা কি? মারলে কেন ওকে? ও আমার পিয়ে, তাকে তুমি মন চাইলেই মারধর করতে পারো না। ইউ হ্যাভ টু রেসপেক্ট হিম। তীব্র উত্তর দিল না, বড় শান্ত দেহে সোজা হেঁটে টেবিলের কাছে এলো, জলে ভরা গ্লাসটা তুলে পানি খেলো 2 ঢোক, টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বসলো চেয়ারে, বলল, ও পুষ্পিতাকে কিডন্যাপ করতে লোক ভাড়া করেছিল। আমি ওকে এই চমৎকার কাজের পারিশ্রমিক দিয়েছি, কিন্তু আমার এখনো মন ভরেনি ড্যাড। আই মে অ্যাগেইন। এত ঠান্ডা, এত ধীর স্থির জবাব তার। এই কণ্ঠের মালিক কারো গায়ে টোকাও দিতে পারে না, কিন্তু জামশেদের চোখ কপালে ঠেকে গেল। বিষয়াবহ চোখে দেখলেন আবুলকে, পরপরই নীরবে কটমট করে উঠলেন। যে পরিকল্পনা নিজে বাতিল করেছেন সেটাই খাটিয়েছে আবুল। কেন, কি উদ্দেশ্যে? তার রাজনৈতিক সত্তায় জেগে উঠল ভিন্ন এক চিন্তা। আবুল কি কোনোভাবে বিরোধী কারোর সাথে হাত মিলিয়েছে যাতে তার পরিকল্পনা ভেস্তে যায়? আগামী বছর মন্ত্রিত্ব না পান, এসব কি তারই অংশ? নাকি চাইছিল তীব্রর সাথে যুদ্ধ বাঁধুক? আহত আবুলকে দেখে দেখে 2 রকম ভয় ভদ্রলোকের মনে মাথা তুলল। আবুল যদি সত্যি অন্য দলের সাথে হাত মেলায়, তবে তো তার এতদিনের সব সিক্রেট ফাঁস করে দেওয়ার কথা। হয়তো দিয়েছে, দুধকলা দিয়ে শেষমেশ কিনা কালসাপ পুষলেন এতকাল। আর দ্বিতীয় ভয়টা তীব্রকে নিয়ে। পুষ্পিতার ক্ষতির কথা আগে সে ওনার মুখ থেকে বেরিয়েছিল। কোনোভাবে যদি সেটা বলে দেয় আবুল, তবে যে সব যাবে। রক্তাক্ত আবুল এখন জামশেদের গলার কাটা, যাকে অতি সত্বর উপড়ে ফেলা উচিত। নিজের রাগ মেটাতে কিংবা তীব্র চোখে ভালো সাজার নাটক কোনো এক স্বার্থে ক্রোধে ফুঁসে উঠলেন জামশেদ। কি, ওর এত বড় সাহস? আমার ছেলের হবু বউকে ক্ষতি করতে চাইছিল? আবুল এমনিতে আধমরা, বুকের উপর জামশেদের শক্ত বুটের লাথিতে কাত হয়ে পড়ে গেলেন। কিন্তু ছেলের হবু বউ কথাটায় তীব্র কপাল গুছিয়ে ফেলল, চোখের ভাঁজে তীক্ষ্ণতা। জামশেদ বললেন, তুমি কোনো টেনশন করো না, বাবা আছি। এই কিটের ব্যবস্থা আমি করব। ওর কত বড় কলিজা আমি দেখছি। যাগে, তুমি মাথা ঠান্ডা করো। ঠান্ডা কিছু আনিয়ে দেবো, খাবে? তীব্র ভ্রু কুচকে বলল, কি ব্যাপার বলুন তো, হঠাৎ ভোল পাল্টে ফেললেন যে? কাল পুষ্পিতার কথা শুনে অফিস মাথায় তুললেন, আজ সোজা হবু বৌমা। জামশেদ অপ্রস্তুত হন। এর উত্তর তার আগেই সাজানো হেসে বললেন, কি করব বলো, বাবা হইতো। সন্তানের কাছে বাবাদের হার মানতে হয়। তুমি যা চাও তাই তো মেনে নিলাম। আফটার অল তোমার ভালো থাকায় তো সবার আগে। আর আমি তোমার মাকেও জানিয়েছি, তিনি দেখতে চেয়েছেন মেয়েটাকে। মায়ের কথায় তীব্রর ক্ষুব্ধ ভাবমূর্তি শিথিল হয়, রাগটা একটু কমে আসে। তখনই গুঙিয়ে উঠল আবুল। ও বিরক্ত হয়ে বলল, কেঁচোটাকে সরান এখান থেকে, দেখলেই কিন্তু মারতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, এটাকে জেলে দেওয়ার ব্যবস্থা করি, দাঁড়াও। তীব্র বাদ সাধল। না, তাহলে কিন্তু আপনারই ক্ষতি। ভদ্রলোক প্রশ্ন নিয়ে চাইলেন। ও বলল, এত বছর আপনার পা চেটেছে, খুঁটিনুটি সব জানে, জেলের হাওয়া লাগলেই কিন্তু মুখের রস উগড়ে দেবে। আপনাদের মতো মন্ত্রীরা তো আর ফেরেশতা না। জনগণ যদি আপনার স্বরূপ জেনেই বসে, তল্পি তল্পা গুটিয়ে পালানো ছাড়া কিন্তু উপায় থাকবে না। কোথাও একটা আটকে রাখুন, যান। জামশেদ হতবাক হতবিহ্বল। তীব্রর বুদ্ধির মারপ্যাচ দেখে মুগ্ধ হয়ে গেলেন। এই চিন্তা তার মাথায় আগেই ছিল। রাজনীতিতে গুম খুন এসব কি আর নতুন শব্দ? আবুলকে নিয়ে তেমন কিছুই ভেবে রেখেছেন তিনি। কিন্তু একই সময় একই কথা তীব্রর মাথাতেও এসেছে। উনি তো কেবল ছেলের কাছে স্বচ্ছ শাস্তে জেলের কথা বললেন, অথচ তীব্র, যে ছেলে এসব পলিটিক্সের ছায়াও মারল না, ঘাটতে এলো না কোনোদিনও, এই জন্য শুধুমাত্র ছেলের বিচক্ষণতাকে মুঠোয় রাখতে তার সব আবদার মুখ বুজে মেনে নেন জামশেদ। চেষ্টা করেন ওকে নিয়ন্ত্রণ করতে। আগামী দিনগুলোয় এই ছেলেই তো তার মুখ উজ্জ্বল করবে, আলোয় ভরবে তার বংশের নাম। যোগ্য সন্তান হবে জামশেদ তালুকদারের। কিন্তু সেই মুগ্ধতায় হাসি ঠোঁটের ভাঁজে চাপা দিলেন ভদ্রলোক। বেল টিপলে সিকিউরিটি গার্ড এসে দাঁড়ালেন দরজায়। জামশেদ ফিস করে কিছু বললেন তাদের। ওসব শুনতে তীব্র ফিরেও চাইল না। রাগ কমাতে ফোনে ওয়ালপেপার এর সামনে মেলে রাখলো, যেখানে এক সুরূপার হাসি মুখ আকাশে চাঁদ হয়ে ভাসছে। 2 জন গার্ড ভেতরে এলেন। দুপাশ থেকে মড়মড় অবস্থা আবুলকে তুলে নিলেন সাথে। কেবিনের রক্তগুলো ক্লিনায় ধুয়ে মুছে সাফ করে গেল।
সরব ধ্বংসলীলা বাইরে দেওয়া কক্ষ নীরব হলো নিমিষেই, অথচ বাইরের কেউ কিছু টের পেল না। আজকের জামানায় আর নতুন কি? কয়েকদিন পরের কথা। আকাশে বাতাসে এখন শুধুই প্রেমের গন্ধ বইছে, চারিদিকে নতুন ছন্দের নতুন আলো। ক্যালেন্ডারের পাতা ঘুরে আজ 1 তারিখ। বিস্তর আনন্দের হই হই রব মিলিয়ে পুষ্পিতার এবার ফ্ল্যাটে শিফট হবার দিন। এ নিয়ে কাল থেকে তোড়জোড়ের কমতি নেই। ভাগ্য ভালো দিনটা শুক্রবার। আয়েশা সকালে উঠে রান্নায় ব্যস্ত হয়ে পড়লেন। বাসা পাল্টানো তো কম ঝামেলা নয়, বেশ সময়ের ব্যাপার। কখন বাসা গোছাবেন, কখন রান্না করবেন। এদিকে পাশের ফ্ল্যাটেও বাসা পাল্টানোর একই রকম আয়োজন, কিন্তু তীব্রদের অত ব্যস্ততা নেই। আসবাব বলতে 2টো খাট, একটা ডিভান আর 2টো টেবিল চেয়ার। রান্নাবান্নার বাসন কোসন আর বিশেষ কি, একটা পিকআপে ওদের সব এটে গেল। নাহিদের আবার একটা চাকরি হয়েছে, তবে আগেরটার চেয়ে বেতন ভালো। আজকে ওদের কারোর কাজ নেই, তাই নিজেদের চেয়েও প্রেমিকাদের বাসা পাল্টানোয় 2 পুরুষের মাথা ব্যথা বেশি। এই যে তীব্র শুরু থেকেই কাজে বহাল, সে 4 জন লোক ভাড়া করেছে মালামাল টানাটানির জন্য। তাদের সাথে নিয়ে দুরন্ত পায়ে ঘরে এলো নাহিদ। ঘোষণা দিল উঁচু স্বরে, আন্টি ওনারা এসেছেন, কে কি নিতে হবে? আয়েশা আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। নাহিদের সাথে 4 জন রোগা পাতলা লোক দাঁড়িয়ে। ভদ্রমহিলা আসবাব দেখালেন। এক এক করে কাঁধে তুলে নিচে নামলেন তারা। তীব্র গেটেই আছে, তার কাঁধে মালামাল তোলার তদারকির দায়িত্ব। আয়েশা চুলা থেকে কড়াই নামিয়ে রেখে নিজেও লোকগুলোর সাথে সাথে চললেন। কোথায় কি এর ঠোকাঠুকি দিয়ে নষ্ট করবে, একটু সাথে থাকা ভালো। নাহিদ আর চায়নি, সে ঘরেই রয়ে গেল। গলা তুলে একবার দেখলো ভেতরটা। চোখের ভেতর হন্যে ভাব, যাকে খুঁজছে সে কই। কাঙ্ক্ষিত মানুষ তখনই এলো। নাহিদের কণ্ঠ শুনে হাতের সব কাজ ফেলে আসা, অমনি দুজন মুখোমুখি হয়। চপল নুহা এক প্রস্ত গুটিয়ে গেল সাথে। কপলে ফুটল লাল পলাশের ঝাঁক। নাহিদের সরাসরি দৃষ্টি, যাতে ঘায়েল হয়ে নার্ভাসনেসের ঘাম ছুটল তার। তীব্রকে দেখলে পুষ্পিতা এত লজ্জা পেত কেন, এখন সে সব হাড়ে হাড়ে বুঝছে। কুণ্ঠার বান বুকের ভেতর লুকাতে চাইল নুহা। এই যে নাহিদের সরাসরি তাকানো, এই যে তার ঠোঁটের তরল হাসি, সবকিছু থেকে রেহাই পেতে গুটি গুটি পায়ে গিয়ে টেবিল ঘেঁষে দাঁড়ালো। চেয়ারে হাত দিতে ছুটে এলো নাহিদ, বলল, আপনি পারবেন না, আমি নিচ্ছি। নুহা হেসে ফেলল। ও তো এমনি হাত রেখেছে, ঢ্যাঁড়সটা কি ভাবলো চেয়ার কাঁধে তুলবেও। ঘাড় নেড়ে বলল, আচ্ছা। নাহিদের কণ্ঠে উচ্ছ্বাস। আমার যে কি আনন্দ হচ্ছে, দুজন একই সাথে বাসা পাল্টাচ্ছি, যাচ্ছিও একই বাসায়, তাও আবার উপর নিচে। আপনার যাবেন ভেবে প্রথমে কিন্তু ভীষণ মন খারাপ হয়েছিল জানেন। তীব্র যে কি সারপ্রাইজটা দিল আমাকে, অত গাট্টা গোট্টা না হলে ওকে মাথায় তুলে নাচতাম। কিন্তু নুহার মধ্যে একটু চিন্তা দেখা গেল। আয়েশা এখনো জানে না তীব্র নাহিদও একই বিল্ডিং এ উঠছে। শোনার পর যে কি ভাববে। ওকে চুপ দেখে কপাল কুচকায় নাহিদ। কি হলো? না কিছু না। নাহিদ এক পল সদর দরজায় দেখলো, তারপর চাইলো ভেতরের ঘরে। পুষ্পিতা যে কাজ করছে আওয়াজ আসছে এখানে। ও আস্তে করে বলল, আপনি প্লিজ সবসময় হাসবেন, আপনার হাসিটা ভীষণ সুন্দর, দেখলে শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে। নুহা লজ্জা পেল, কেমন জোরালো বেগে ধক করে কাঁপন ধরল বুকে, কিন্তু খোঁচা দিতে ভুলল না। তেরা উত্তর দিল। সেজন্যই বুঝি ভালোবাসতে এত সময় লাগিয়েছেন। নাহিদ ঠোঁট গোছ করে বলে, আবার এসব কথা, পুরনো অতীত টেনে বর্তমানের সুন্দর সময় নষ্ট করতে নেই। ওদের কথার মাঝে ফিরে এলেন আয়েশা। অন্তদন্ত পায়ের শব্দে নুহা নাহিদ তৎপর দূরত্ব রেখে দাঁড়ালো। উনি বললেন, দুটো ব্যান চলে গেছে বুঝলে বাবা, তীব্র সাথে আছে। চেয়ার নিচ্ছ কেন? লোক আছে তো। সমস্যা নেই আন্টি, এতটুকু কাজের জন্য লোক লাগবে না। আরেকবার আপ্লুত হাসলেন তিনি। পরপর তাড়া দিলেন মেয়েকে, তুই পুষ্পিতাকে নিয়ে যা, আমি খাবার গুছিয়ে আসছি। আহা, বাড়িওয়ালাকে তো চাবিও বুঝিয়ে দিইনি, যাই দিয়ে আসি। মায়ের কথায় মাথা নাড়ল নুহা। পুষ্পিতা বস্তাটা টেনে টুনে বসার ঘরে আনলো। একজন ভ্যান চালক এসে নিয়ে গেলেন সেটাকে। আয়েশা খাবারগুলো টিফিন ক্যারিয়ারে ভরেছেন। পুরো বাসা ফাঁকা করে একই সাথে নামলো সবাই। একেবারে সামনে পুষ্পিতা, তারপর আয়েশা, নুহা, আর এক কদম পেছনে নাহিদ। চ্যাপটা কাঁধে কাঠের চেয়ার। সম্মুখে হেঁটে যাওয়া নুহাকে দেখে দেখে কিছুক্ষণ চোখ জুড়ালো সে। ফিসফিস করলো আচমকা, নুহা, আজকে আন্টিকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। মেয়েটা চমকে চাইলো, চোখ প্রকট করে বলল, আপনি কি পাগল? এই কাজের মধ্যে আপনার বিয়ের কথা মাথায় এলো কেন? ছেলেটা বড় নিষ্পাপ ভাষায় বলল। জানি না, আপনাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না এখন। নুহা জিভ কাটলো, হাঁসফাঁস করে দেখলো মাকে। আয়েশার খেয়াল বোধহয় এদিকে নেই। আরামসে সিঁড়ি ভাঙছেন তিনি। ও একটু স্বস্তি পেল। পিছু ফিরে মুখ বেঁকিয়ে বলল, আগে আপনি ছেড়ে তুমিতে আসুন, তারপর বিয়ে। নাহিদ পরাস্ত গলায় বলল,
প্র্যাকটিস করছে তো, কাল রাতও অনেকবার করেছে, কিন্তু অভ্যাস নেই বলে মুখ ফসকে আপনি বেরিয়ে যায়। এখন থেকে রোজ আপনার কাছে এসে 2-3 বার তুমি বলে ডাকবো, আপনিও কিন্তু তুমি করে বলবেন। নুহা মাথা কাত করলো। আগে আপনি, তারপর আমি। আচ্ছা আচ্ছা, আমি এখন যাই। অধীর পায়ের গতি বাড়ালো নাহিদ। আয়েশাকে ছাপিয়ে নেমে গেল নিচে। চওড়া দেহের প্রস্থান পথে মুড় বনে চেয়ে রইল নুহা। এত সরল একটা মানুষ, কি নির্মল হাসি, কি পাপিন কথাবার্তা। এমন মানুষ একান্ত হয়ে ওর জীবনে এসেছে ভালো থাকতে, আর কি চাই। নিচে এসে হঠাৎ দাঁড়িয়ে গেলেন আয়েশা। দেখা দেখি নুহাও থমকালো। ভদ্রমহিলা ঝট করে ফিরতেই ঘাবড়ে গেল মেয়েটা। শঙ্কা জাগলো মনে, ওকে কিছু করেছে? আম্মু এভাবে দেখছে কেন? আয়েশা থমথমে গলায় বললেন, সবে ফার্স্ট ইয়ারে পড়ছো, এখন মন দিয়ে পড়াশোনা করার সময়। বিয়ে শাদী অনেক দূরে, ছেলেটা আমারও পছন্দ। সময় হলে আমি নিজেই সব কিছুর ব্যবস্থা করব। এর আগে কোনো বাড়াবাড়ি নয়। পুরোটা গড়গড় করে বললেন তিনি। অমন করেই আবার হেঁটে গেলেন সামনে। শুধু নুহার নিঃশ্বাসটা আটকে বসলো গলাতে। এর মানে আম্মু সব শুনে ফেলেছে। নাহিদ যে তখন বলল ওকে ছাড়া থাকতে পারছে না, এটাও। এ বাবাচ্ছি! নুহা লজ্জায় কোথায় ঢুকবে জায়গা পেল না। শুধু মাথায় হাত দিয়ে হতাশ শ্বাস ফেললো, বিড়বিড় করলো। আমি এখন আম্মুকে মুখ দেখাবো কি করে? সালমা বেগম রওনা করেছেন। জ্যাম পেরিয়ে আসতে যতক্ষণ লাগে। ভদ্রমহিলার গোছগাছের হাত ভালো। নিজের বাড়িতেও সাধ্যমতো সব তকতকে করে রাখেন। নুহাদের পুরো ফ্ল্যাটের জিনিস বইতে মোট 4টা ভ্যান লাগলো। প্রথম ভ্যানটা সাথে নিয়ে আগে আগে চলে গেল তীব্র। ব্যাপারটায় পুষ্পিতার একটু মন খারাপ হয়। চুপচাপ খালি ভ্যানের পিছনে উঠে বসলো সে। নুহা পাশে বসতে যাবে, অমনি কোত্থেকে এসে দাঁড়ালো নাহিদ। অস্থির চিত্তে বলল, আমার পাশে বসুন। না না, বসো। নুহা চোখ রাঙালো, বোঝালো পুষ্পিতা আছে, কিন্তু উদাস মেয়েটাকে দেখে মনে হলো এসব খেয়ালই করেনি। মৃগনয়নের মনোযোগ পিচের রাস্তায় আটকে। নাহিদ হাফ চাললো। বসতে বসতে বলল, শোনেনি। এরপর আয়েশা বসলেন। ফুরফুরে হাওয়া সাথে নিয়ে ভ্যানটা তরতরিয়ে ছুটে চলল সামনে। বিল্ডিং এর এখানে মাল ভর্তি পিকআপ দেখে অবাক হলেন আয়েশা। এগুলো তো ওনাদের নয়, ওনারা যে শুধু ভ্যান ভাড়া করেছেন। এসব কার? পরপর ভাবলেন একই দিনে হয়তো আরো ভাড়াটিয়া উঠছে। তখনই কাছে এসে দাঁড়ালো নাহিদ। আয়েশাকে কপাল কুঁচকে কোথাও একটা চেয়ে থাকতে দেখে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।